দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চাঁদের পাহাড় যে গল্পটি রয়েছে তার 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা পরপর প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজ তোমাদের 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, এই যে নোটগুলি আমার প্রত্যেকটি স্টুডেন্টসদের দেওয়া নোট, সেখান থেকে ছবি তুলে আপলোড করছি, কাজেই বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো তাহলে 4 নম্বর অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমরা শুরু করি। কানে গেল সেই রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে কে কোথায় অস্ফুষ্ট আত্মস্বরে কি বলছে। কার শব্দ পৌঁছেছিল সে রৌদ্রদগ্ধ দুপুরে কোথায় গিয়েছিল। কার আর্তস্বর শুনতে পেয়েছিল তার বিবরণ দাও। শঙ্করের কানে শব্দ পৌঁছেছিল। শঙ্কর রৌদ্রদগ্ধ দুপুরে স্টেশন থেকে 3 মাইল দূরে একটি জলাশয়ে জল আনতে ও মাছ ধরতে গিয়েছিল। ডিয়েগো আলভারেজের আর্তস্বর সে শুনতে পেয়েছিল। শঙ্কর লোকটির সামনে গিয়ে দেখতে পেল সে ইউরোপিয়ান, পরনে তালি দেওয়া কোট প্যান্ট, একমুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গঠন বেশ সুন্দর, দেহ বেশ বলিষ্ঠ, কিন্তু সম্ভবত রোগে কষ্টে শীর্ণ হয়ে পড়েছে। সে গাছের গুঁড়িতে হেলান দিয়ে পড়েছিল এবং তার মাথার শোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়ছিল মাথা থেকে। পাশে রাখা ছিল খাকি কাপড়ের ঝোলা। পরের প্রশ্ন দেখো। শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটি প্ল্যাটফর্মে পৌঁছল। কে শঙ্করের কাঁধে চেপেছিল? লোকটির পরিচয় দাও। শঙ্কর তাকে কোথায় দেখেছিল? শঙ্কর লোকটিকে প্রথমে কোথায় নিয়ে আসে ও কিভাবে সুস্থ করার চেষ্টা করে? শঙ্কর সেই রাত্রের কি সৌন্দর্য দেখেছিল তার বর্ণনা দাও। উত্তর দেখো। ডিয়েগো আলভারেজ শঙ্করের কাঁধে চেপেছিল। তার নাম ডিয়েগো আলভারেজ, জাতিতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার রং তামাটে করে দিয়েছিল। একটি ইউকা গাছের নিচে অল্প ছায়াতে সে বসেছিল। শঙ্কর আলভারেজকে স্টেশন ঘর পর্যন্ত নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। জল খাইয়ে ও সামান্য কিছু খাদ্য দিয়ে তাকে সুস্থ করে তোলে। আলভারেজকে পাশে রেখে শঙ্কর সারা রাত জেগে বসে রয়েছিল। তখন লক্ষ্য করে পাহাড়ের পেছন থেকে চাঁদ উঠেছে, ঝমঝম করছে নিস্তব্ধ রাত্রি। হঠাৎ ভীষণ সিংহের গর্জন শোনা যায়। ইউকা গাছের লম্বা লম্বা ছায়া পূর্ব থেকে পশ্চিমে পড়েছিল। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারত না। কার ছেলের কথা বলা হয়েছে? সে তার কী ধরনের উপকার করেছিল? পরবর্তীতে সে তাকে কী ধরনের কথা বলেছিল? উত্তর দেখো। ডিয়েগো আলভারেজের ছেলের কথা বলা হয়েছে। সে বলতে এখানে শঙ্করের কথা বলা হয়েছে। আর এরপরের অংশটা তোমরা আগের যে 2 নম্বরের যে 4 নম্বর অ্যান্সারটা সেটা থেকে টুকে দিতে হবে। তারপরের অ্যান্সার দেখো। যখন আলভারেজের জ্বর সামান্য কমেছিল তখন শঙ্কর বুঝতে পারে যে এ কোনো সাধারণ লোক নয়। তারপর আলভারেজ শঙ্করের প্রশংসা করে বলেছিল যে সে যেহেতু দেশ ছেড়ে এত দূরে এসেছে সামান্য চাকরির জন্য, তাই শঙ্করের এই মনোবল দেখে তাকে আলভারেজ তার জীবনের সব ঘটনা খুলে বলেছিল। অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনিয়ে গেল। এটা প্রশ্ন, হ্যাঁ, যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। অবিশ্বাস্য কাহিনী কেন মনে করেছে শঙ্কর? কে তাকে কাহিনীটি শুনিয়েছে? উত্তর দেখো। আলভারেজ সোনার খনির সন্ধানে আফ্রিকার জঙ্গলে বের হয়েছিল। সেখানে বড় বড় পাহাড়, নদী, অজানা জায়গায় সে পাড়ি দেয়। বিভিন্ন হিংস্র জীবজন্তু ও বন্য মানুষদের সাথে পাল্লা দিয়ে
অভিযান চালিয়ে যায়। মাঝে জিম কার্টারকে সঙ্গে পেলেও জিমের মৃত্যু হয় এক দৈত্যের মতো জন্তু বুনিপের হাতে। অবশেষে আলভারেজ একা আফ্রিকা জয় করতে গিয়ে কষ্টে ও অনাহারে শঙ্করের কাছে এসে পৌঁছায়। এই সমস্ত ঘটনা শঙ্কর বইয়ের পাতায় পড়ে এসেছে এতদিন, তাই ঘটনাটি তার কাছে অবিশ্বাস্য বলে মনে হয়েছে। ডিয়াগো আলভারেজ তাকে কাহিনীটি শুনিয়েছিল। পরের উত্তর দেখো, সে জায়গাতে এক্ষুনি চলো আমরা যাই, আমরা লক্ষপতি হয়ে যাব। কথাটি কে কাকে বলেছিল? এখানে কোন জায়গার কথা বলা হয়েছে? উত্তর দেখো, এ কথাটি জিম কার্টার আলভারেজকে বলেছিল। জিম কার্টারের সাথে যখন আলভারেজের দেখা হয়েছিল তার কিছুদিন পরে জিম কার্টার আলভারেজের বন্দুকটা হাতে নিয়ে পরীক্ষা করতে গিয়ে অবাক হয়ে যায়। সেই বন্দুকের যে মাছিটি ছিল সেটি খাঁটি রূপার ছিল। আলভারেজ এটা বুঝতেই পারেনি, তাই জিম কার্টার তাকে বলেছিল সেই জায়গাতে যাবার কথা যেখান থেকে মাছিটা রাইফেলের নলের আগায় বসিয়ে নিয়েছিল। পরের প্রশ্ন দেখো, তার সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখনো আমার কষ্ট হয়। কার মৃত্যু? কথাটি কে কাকে বলেছিল? মৃত্যুর ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো। উত্তর দেখো, জিম কার্টারের মৃত্যুর কথা ভাবলে এখনো আলভারেজের কষ্ট হয়। কথাটি ডিয়েগো আলভারেজ শঙ্করকে বলেছিল। আলভারেজ ও জিম একদিন পরিষ্কার জায়গায় বসে বিশ্রাম করছিল। এমন সময় পাশের একটি তালগাছ এমনভাবে নড়ছিল যেন প্রচণ্ড ঝড় হচ্ছে। জিম ব্যাপারটি দেখতে তাল গাছের তলায় চলে যায়। কিছুক্ষণ পর একটি আর্তনাদ শুনে আলভারেজ সেখানে গিয়ে দেখে জিমের দেহটি ধারালো নখ দিয়ে চিড়ে ফেলেছে কোনো মূর্তিমান শয়তান। পরেরটি দেখো, পরের প্রশ্ন, সবাই কাঁদছে ও দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই দানও চেপেছে। কোন মেয়ের কথা বলা হয়েছে? সে দাপাদাপি করছিল কেন? বস্তির সকলে ব্যাপারটিকে কি ভেবেছিল? মেয়েটি কিভাবে সুস্থ হয়ে ওঠে? পুরস্কার স্বরূপ তাদের কি দেওয়া হয়েছিল? উপহারটি দিয়ে তিনি কি বলেছিলেন? উত্তর দেখো, কাফির বস্তুর মোড়লের মেয়ের কথা বলা হয়েছে। মেয়েটি বনের ফল বেশি পরিমাণে খেয়ে নেওয়ার ফলে পেটের কামড়ে সে দাপাদাপি করছিল। পরের উত্তর, বস্তির সকলে ব্যাপারটিকে ভেবেছিল যে মোড়লের মেয়েটিকে ভূতে ধরেছে বা তার ঘাড়ে দানও চেপেছে। পরেরটি দেখো, আলভারেজের এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধে ঠিক হয়ে গেছিল সেই মেয়েটি। পরেরটি, মেয়েটিকে সুস্থ করে আলভারেজ বস্তিতে প্রচুর নাম অর্জন করেছিল। তার পুরস্কার হিসাবে কাফির সর্দার তাকে ডুমুর ফলের মতো সাদা পাথর উপহার দেয়, যা আসলে একটি হীরা ছিল। কাফির সর্দার বলেছিল এরকম সাদা পাথর দূরের এক ধোঁয়া মেশানো জায়গায় পাওয়া যায়, কিন্তু সেখানে তারা কখনো যায়নি, কারণ সেখানে বুনিপ নামে একটি উপদেবতা থাকে। পরের প্রশ্ন দেখো, বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। বৃদ্ধ কে? সে কাকে গল্প বলছিল? সে কি ধরনের গল্প বলেছিল? কত দূর বলে সে হাঁপিয়ে উঠল? পরবর্তীতে বলা গল্পের সামান্য বর্ণনা দাও। উত্তর দেখো, বৃদ্ধ হলো ডিয়াগো আলভারেজ। সে অর্থাৎ আলভারেজ শঙ্করকে গল্প বলেছিল। আলভারেজ অবিশ্বাস্য রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ধরনের গল্প বলেছিল, যা শঙ্কর বইয়ের পাতায় পড়েছে। পরের উত্তর দেখো, আলভারেজের একা আফ্রিকার জঙ্গলে ভ্রমণে বেরিয়ে পড়া, জিমের সাথে দেখা হওয়া, কাফির বস্তিতে মেয়েটিকে সুস্থ করে তোলার পর হীরার সন্ধানে
দুজনে বেরিয়ে পড়ার ঘটনা। তারপর বুনিপ নামে এক উপদেবতার নাম শুনে রহস্য উদ্ধার করার চেষ্টা। পরিশেষে বুনিপের হাতে জিমের মৃত্যুর ঘটনাটি ভাবতে গিয়ে আলভারেজ হাঁপিয়ে ওঠে। পরের উত্তর দেখো। পরে আলভারেজ জঙ্গলের যে বিবরণ দেয় তা হলো, চারিদিকে অর্কিডের গাছ, বড় বড় ফার্ন, বড় বড় গাছের নিচে এতটাই জঙ্গল যে প্রবেশ করা যায় না। তাছাড়াও সে সমস্ত গাছে প্রচণ্ড বেবুনের উৎপাত। পরের প্রশ্ন দেখো। বেবুনের মাংস অসহ্য ও অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে। বেবুনের যে বর্ণনা আলভারেজ দিয়েছিল তা লেখো। বেবুনের তাদের কি উপকার করেছে? বেবুন ছাড়া আর কি কি জন্তু দেখেছিল সেই মুহূর্তে তারা? উত্তর দেখো। যে গভীর অরণ্যের কথা আলভারেজ বলেছিল সেখানে অত্যন্ত বেবুনের উৎপাত। বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুবক, নানা রকমের বেবুন বসে রয়েছে। মানুষকে দেখে তারা মোটেই ভয় করে না, দাঁত বের করে ভয় দেখায়। তবে দুই একটা বড় সর্দার বেবুন অত্যন্ত হিংস্র প্রকৃতির। তাদের হাতে বন্দুক না থাকলে আক্রমণ করে বসত। পরের উত্তর। বেবুনের থাকার ফলে তাদের মাংসের কোনো অভাব হয়নি। বেবুন ছাড়া মাঝে মাঝে বিষধর সাপ ও পাখি, প্রজাপতি ইত্যাদি দেখেছিল। পরের প্রশ্ন দেখো। সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিল। কে কাদের বাধা দিয়েছিল? সে তাদের কি কাজে বাধা দিয়েছিল বা কোন কাজে বাধা দিয়েছিল? তারা কি দেখে নিজের পরিশ্রম সার্থক হলো বলে মনে করেছিল? উত্তর দেখো। বুনিপ জিম কার্টার ও ডিয়েগো আলভারেজকে বাধা দিয়েছিল। সে বলতে বুনিপ তাদের হীরার খনির সম্বন্ধে, মানে খনির সম্বন্ধীয় কাজে বাধা দিয়েছিল। একদিন নদীর ধারে বসে বালি চালতে গিয়ে নুড়ির মধ্যে হলদে রঙের ছোট্ট পাথর দেখে নিজেদের পরিশ্রম সার্থক হয়েছিল বলে মনে করেছে। দেখো, এই যে পরিশ্রম সার্থক হওয়া, এটা 8 নম্বর চ্যাপ্টারে যখন শঙ্কর বা আলভারেজ আগ্নেয়গিরিটি দেখবে সেখানেও কিন্তু এই পরিশ্রম সার্থক হওয়ার কথা আছে, গুলিয়ে ফেলবে না। হলদে রঙের নুড়ির টুকরোটো সম্পর্কে জিম ও আলভারেজ কি ভেবেছিল? হলদে রঙের ছোট্ট পাথরটি নদীর স্রোতে ভেসে আসা বলে মনে করেছে তারা, কারণ সেখানে কোনো খনির অস্তিত্ব ছিল না। তাই নদীর স্রোতে ভেসে আসা সেই টুকরোটার উৎস খোঁজার চেষ্টা করেছিল। প্রশ্ন দেখো। জিমের মৃত্যুর পর আলভারেজ কি করেছিল? জিমের মৃত্যুর পর আলভারেজ সেই অচেনা জায়গায় ভীষণ হিংস্র জন্তুর সন্ধান করে চলেছিল এবং সামনে একটি গুহা দেখতে পেয়ে তবুও সেখানে ঢুকতে সাহস পায়নি। তারপর তাঁবুতে ফিরে এসে জিমের মৃতদেহকে সমাধি দিয়েছিল। আলভারেজ জিমের মৃত্যুর পর কিভাবে সভ্য জগতে ফিরে এসেছিল? জিমের মৃত্যুর পর 15 দিন পর পায়ে হেঁটে কাফির বস্তিতে পৌঁছেছিল। সেখানে তাদের জিমের মৃত্যুর সম্পর্কে বলে কাফির বস্তু থেকে 5 দিন হেঁটে অরেঞ্জ নদী ধারে একখানা ডাচ লঞ্চ ধরে সভ্য জগতে পৌঁছেছিল। স্টেশন থেকে কত দূরে জলাশয়টি ছিল এবং শঙ্কর সেখানে কেন যেত? স্টেশন থেকে 3 মাইল দূরে জলাশয়টি ছিল। সেখানে ভালো জল ও মাছ পাওয়া যেত। শঙ্কর মাছ ধরার সরঞ্জামগুলো মোম্বাসা থেকে আনিয়ে নিয়েছিল। সেখানে স্নান করে শঙ্কর 2 ঘন্টায় অনেকগুলি ট্যাংরা জাতীয় মাছ মেরেছিল। পরের প্রশ্ন। আলভারেজ শঙ্করের কাছে সর্বপ্রথম কি চেয়েছিল? আলভারেজ শঙ্করের কাছে সর্বপ্রথম জল চেয়েছিল। আলভারেজের পরিচয় দাও। আলভারেজ ছিল জাতে পর্তুগিজ, তবে তার
সূর্যে মানে প্রচণ্ড সূর্যে তার গায়ের রং তামাটে হয়ে গিয়েছিল। আলভারেজ অসুস্থ কেন হয়েছিল? খুব সম্ভবত অতিরিক্ত কষ্ট ও অনাহারের জন্য সে মানে আলভারেজ অসুস্থ হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম আলভারেজ কবে সোনার খনির সন্ধানে বেরিয়েছিল? 1888 বা 89 সালে কেপ কলোনির উত্তরের পাহাড়ের জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধানে সে বের হয়েছিল। জিম কার্টার কি দেখে সিদ্ধান্ত নিয়েছিল যে সে স্থানে কোনো খনি রয়েছে? আলভারেজের বন্দুকের নলের ওপর মাছিটা দেখে তারা স্থির সিদ্ধান্ত নেয় যে সেখানে রূপার খনি রয়েছে। 1 টন পাথর থেকে প্রায় কতখানি রূপো পাওয়া যাবে বলে মনে করা হয়েছে? অন্তত 9,000 আউন্স রূপা পাওয়া যাবে। অরেঞ্জ নদী পার হয়ে তারা কোথায় গিয়েছিল এবং সেখানে কি হয়েছিল? অরেঞ্জ নদী পার হয়ে 50 মাইল দূরে একটি কাফির বস্তিতে তারা গিয়েছিল। সেখানে সর্দারের মেয়ে কিছু বনের ফল বেশি পরিমাণে খেয়ে নেওয়ায় পেট কামড়াচ্ছিল। কিভাবে ভূত তাড়ানো হয়েছিল? 1 ডোজ হোমিওপ্যাথিক ওষুধে ভূত ছাড়ানো হয়েছিল বা তাড়ানো হয়েছিল। বুনিপ কোথায় থাকে? পাহাড়ের মধ্যে অপেক্ষাকৃত একটা নিচু জায়গা রয়েছে যা ঘন বন দিয়ে ঘেরা। এই বনের মধ্যে সমতল জায়গাটিতে সে থাকে মানে বুনিপ থাকে। দেখো 2-1টি বানান ভুল হতে পারে, কারণ আমি এটা ডিকটেট করেছিলাম, আমার স্টুডেন্টসরা লিখেছে, সেখান থেকে আমি ছবি তুলে দিয়েছি। তো তাদের হাতের লেখা বুঝতেই পারছো 2-1টি ভুল হতেই পারে। 20-22 দিন জঙ্গলে তারা কিসের মাংস খেয়েছিল? তারা বেবুনের মাংস খেয়েছিল। জিম কার্টারের ক্রমাগত বমি শুরু হয়েছিল কেন? আর্সেনিক মেশানো জল খেয়ে তার বমি শুরু হয়েছিল। আলভারেজ ফিরে আসার সময় কিভাবে সভ্য জগতে পৌঁছেছিল? কাফির বস্তি থেকে 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে একটা লঞ্চে চড়ে সভ্য জগতে পৌঁছেছিল। আলভারেজ সভ্য জগতে এসে কিভাবে আহত হয়েছিল এবং পরবর্তীতে কি কাজ করতেন? আলভারেজ সভ্য জগতে এসে বুয়রের যুদ্ধে গিয়ে আহত হয়েছিলেন। পরবর্তীতে কমলা লেবুর বাগানে তিনি কাজ করতেন।